প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন নীলুফার চৌধুরী মণি, পরিচিত মুখ আমাদের, সাবেক সংসদ সদস্য। আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ দিদারুল ইসলাম, ফ্যাকাল্টি অফ কমিউনিকেশন, সেন্ট্রাল নিউ মেক্সিকো কলেজ, ইউএসএ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটে হায়ের পক্ষে নেমেছে। নায়ের পক্ষে নেমেছে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টি স্পষ্ট বলে দিয়েছে যে তারা নায়ের পক্ষে ভোট দেবে। বিএনপি চেয়ারম্যান ও জামাতের আমির গত দুদিনের নির্বাচনের জনসভা বক্তব্যে আরেকটি বিষয়টি ধরা পড়েছে। সেটি হলো জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হায়ের প্রশ্নে। জামাতের আমির হাফ ভোট প্রসঙ্গে বলেছেন যে যারা গত 54 বছরে পচে যাওয়া রাজনীতি চান না, রাজনীতি আমূল পরিবর্তন চান, তারা গণভোটে হাঁ ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত গণভোট নিয়ে কোনো কথা বলেননি। কে হায়ের পক্ষে আর কে নায়ের পক্ষে, এটি রাজনৈতিক অঙ্গনে একটি বড় আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন পরাজিত শক্তি গণভোটে হায়ের বিপক্ষে। নীলুফার চৌধুরী মণি, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হা ভোট না ভোট, এটা নিয়ে এটা বোধহয় চতুর্থবার, মোটামুটি বড় দাগে আর কি। প্রত্যেকবারের একটা করে আপনার অপশন ছিল, জি, যে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, অথবা জিয়াউর রহমানের অথবা জিয়া রহমানের হা ভোট না ভোট। এই জায়গাগুলোতে আপনার আজকের ওটার যদি হিসাব করি, আজকেরটা 4টা পয়েন্ট দেওয়া হয়েছে এবং ভেতরে আরো অনেকগুলো পয়েন্ট। এটা নো ডাউট যে এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে হলে এটা গুড অ্যান্ড ওয়েল, কিন্তু এই জায়গাটায় যে বিতর্কের জন্ম দিয়েছে, এটা নিয়ে আমার দুটো কথা আছে। আমরা এখানে 3 জন আছি, আমরা যদি ক্লিয়ার একটা জিনিস না বুঝি, সেখানে কিন্তু আমাদের জন্য কোনো একটা ডিসাইড করা কিন্তু কঠিন জায়গাটায় উপনীত হবে। আমি সাধারণ জনগণের কথা হয়ে একজন হয়ে বলছি। যেখানে আজকে এনসিপির কথা বললেন, তারা নিজেরাই কিন্তু জুলাই সনদে এখন পর্যন্ত স্বাক্ষর করে নাই, আপনি নিশ্চয়ই জানেন। বিএনপি বলেছে যেখানে স্বাক্ষর করেছে, পরবর্তীতে সরকার যেটা ফ্লাশ করেছে, দুটার মধ্যে পার্থক্য আছে, এক জিনিস না। তখনই বিএনপি যদি বলতো আমরা এটা মানি না, আমি এটাই বলছি। তো বিএনপির সামনে যেটা, অনেক দলের সামনে একটাই জিনিস, যে কোনো ভাবে হোক নির্বাচনটা হোক, কিন্তু সেটা মনে করে সংস্কার প্রধান না। আমি বলি নির্বাচনটা একটা সাধারণ নির্বাচন হলে হয় কি, দেশের মধ্যে একটা স্থিতিশীলতা আসে। এই কারণটার জন্য বিএনপিকে এখানে দোষ দেওয়ার কিছুই নাই। এটাকে মনে করেছে যে এইটা তো হা ভোট না ভোট, এটা সিম্পলি কার্যক্রম চলবে। মেন কার্যক্রমটা তো ইলেকশনের পরে আপনার সংসদে এটা চুলচেরা বিশ্লেষণ হওয়ার পরে এটা পাশ হবে। এটাই বিএনপি বা অন্য সমমনা ওই দলগুলোর ধারণা। এখন আমার কথা হচ্ছে ফরিদ ভাই, আমি বিএনপির কথা বাদ দিলাম, সব দলের কথা বাদ দিলাম, আপনি সাধারণ মানুষ মনে করলাম, আমরা যে ভোটটা দিব আমাদেরও তো ক্লিয়ার হতে হবে। প্রশ্ন 4টা, উত্তর 1টা। 4টায় প্রত্যেকটা মানুষ 4টার সঙ্গে একমত নাও হতে পারে। তো সেইখানে উত্তরটা কি হবে? সরকার কিন্তু এখানে একটা বুঝে শুনে গেম খেলছে কিনা আমি জানি না। সরকার এইখানে একটা জায়গায় না উপনীত করতে পারতেন, করেন না। আচ্ছা, ভালো কথা। এবং জনগণের সামনে যে জিনিসটা আপনি উত্থাপন করবেন, জনগণকে যদি বলেন যে বলো তো 49-এর ক ধারায় কি আছে, জনগণের বাবারও শান্তি নেই ওই নিয়ে। এখানে প্রশ্নটা এক লাইনে, যেটা আপনি যেটা বলার চেষ্টা করছেন, এক লাইনে একটা প্রশ্ন জনগণকে বুঝাতে পারে রাজনৈতিক দলগুলো যে আপনার সংস্কারের পক্ষে কি পক্ষে না। হ্যাঁ, না, সংস্কারের মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, সংস্কারটাও কিন্তু ক্লিয়ার কাট না, নোট অফ ডিসেন্ট আছে। তো এই নোট অফ ডিসেন্ট নিয়েই কিন্তু কথা, যেটার মধ্যে সিগনেচার হয়েছিল নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার হয়েছিল, আর যেটা ফ্লাশ হয়েছে সেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। এখানে এটা সামনের দিনে একটা বড় ক্যাচালের জায়গায় রেখে দিয়েছে। আমি এটা হলো পলিটিক্যাল কথাগুলো বললাম। আর নন পলিটিক্যাল কথা যেটা সাধারণ মানুষের জন্য, আপনি অপশন দিয়েছেন হ্যাঁ অথবা না। যখনই আপনি অপশন দিবেন তখন আপনার যে কোনোটাই যে কেউ যেতেই পারে। তো কেউ হয়তো বলে কয়ে যাবে, কেউ বলে কয়ে যাবে না। আমি আমার জায়গা থেকে এই কথাটা ক্লিয়ার করলাম যে আমি আমার জায়গা থেকে আপনাকে কেমন বুঝি, আপনার সঙ্গে এতদিন মেশার পরে আমি ওনাকে কেমন বুঝি, এই কথাটা আমি বলার চেষ্টা করলাম।
তো সেই জায়গায় যেহেতু অপশন আছে, সেহেতু এটা নিয়ে আপনার থ্রেড দেওয়া বা ওপেন ফিল্ডে পলিটিক্যাল পার্টি নামতে পারে। সরকার যখন ওপেন ফিল্ডে নেমে যায় তখন কিন্তু একটা ব্যাপার থাকে। তাহলে আমার কথা হলো, সরকারের সঙ্গে বিরুদ্ধচারণ যদি যারা না হবে তারা বিরুদ্ধচারণ হবে, তাহলে আবার কিন্তু একটা শত্রুতার সম্পর্ক হয়ে যাবে। আমার কথা, আপনি না অপশন রাখলেন কেন? যদি রেখেই থাকেন তাহলে আপনি সেখানে স্বাধীনতা দিবেন না কেন? আচ্ছা, আপনি কি মনে করেন যে সরকার থেকে যে হায়ের পক্ষে নেমেছে এটা কি ঠিক হয়নি? সরকার অ্যানাউন্সমেন্ট করবে যে আপনি আপনার জায়গায় হ্যাঁ পজিটিভলি কিছু বলতে পারে, কিন্তু হ্যাঁতে ভোট দেন, সরকার বলতে পারে না। আচ্ছা, আমি আপনি অনেক দিন ধরে রাজনীতি করেন, আপনি আমার চেয়ে ভালো জানেন পৃথিবীতে কোনো ধরনের সরকার যখন এ ধরনের গণ অভ্যুত্থানের সরকার হয় এবং বা বিপ্লবী সরকার হয়, সেই বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থান সরকার জীবনেও কোথাও পৃথিবীতে নিরপেক্ষ থাকে না এবং থাকা উচিত নয়। কারণ সে তো একটা টার্গেট নিয়ে আসছে যে আমি এই করব। যেমন এই সরকার এসে বলেছে যে আমরা সংস্কার করব, বিচার করব, এরপর নির্বাচন করব। এর আগেই বলেছে সংস্কার পক্ষে তো হাত থাকবেই, এবং এই ধরনের সরকার কখনো কিন্তু নিরপেক্ষ হয় না। না, নিরপেক্ষ তাহলে সরকারকে কিন্তু সব দল মিলেই বসানো হয়েছে। হ্যাঁ, তার সরকারের কাছে তো এইটা নির্দলীয় সরকার, তার কোনো দল নাই, এটা আশা করতেই পারে। আশা করাটা দোষের না, আপনার কথা বলাটাও ঠিক আছে। হয় না বলেই কিন্তু এই সরকারগুলা টিকেও না, এটা হয় না বলেই তো। কারণ পৃথিবীতে কারো না কারো প্রতি কারো বায়াসনেস থাকে। না, এই সরকার তো সংস্কারের ব্যাপারে বায়াসনেস আছে, সংস্কারের ব্যাপারে এবং 5 আগস্টের পরে কিন্তু সেটাই হয়েছে। আমি হয়তো বুঝাতে পারলাম না। আমরা তিনজন মিলে সংস্কার করলাম, সংস্কারে যেখানে সমস্যা আছে সেই সমস্যাটাও কিন্তু আপনাকে সম্মান করতে হবে, যেখানে সমাধান আছে সেটাকেও সম্মান করতে হবে। তাহলে আপনি তো আমার কথাটা সম্মান করলেন না। আমি কিন্তু ফ্যাসিস্টের সাথে না, আমার যে অবজেকশনটা আছে আগামী ফিউচার বাংলাদেশের জন্য বা ফিউচার কান্ট্রির জন্য বা ফিউচার আপনার প্রজন্মের জন্য, সংবিধানের জন্য, তাহলে আপনি তো সেইখানে আমার সাথে একমত হলেন না। আপনি হাওয়ায় মিলায় দিলেন আমার নোট অফ ডিসেন্ট গুলো। এই বিষয়ে আবার আসবো আপনার কাছে। ডক্টর দিদারুল ইসলাম, তুলনামূলক রাজনীতির দৃষ্টিতে গণভোটকে কেন্দ্র করে এমন মেরুকরণ সাধারণত কি ধরনের রাজনৈতিক রূপান্তরের ইঙ্গিত দেয়? বিএনপি যদি বর্তমান অবস্থা দেখেন আপনি, এই জায়গাটা বিএনপি কিন্তু এখনো ক্লিয়ার স্ট্যান্ড শো করতে পারে না, এবং তারা একটা গ্রুপ হচ্ছে পক্ষে হাবটের, একটা গ্রুপ হচ্ছে না, এবং কোনো ডিরেক্ট কমিউনিকেশন দেখি নাই। আপনাকে তো আইদার বলতে হবে যে আমি সংস্কারের পক্ষে আছি, বিপক্ষে আছি। তো এই যে ধরেন উনি 5 মিনিট বা 7 মিনিট কথা বলছেন, উনি কিন্তু এই যে দর্শক যারা শুনতেছেন তারা কিন্তু খুবই একটা ইয়ের মধ্যে আছে, খুব অ্যাম্বিগিটির মধ্যে, আসলে তাদের স্ট্যান্ডটা কি। তো এই জায়গাটা ক্লারিফাই করতে হবে, আমি কি আসলে পক্ষে নাকি বিপক্ষে, আমি কি চাই আসলে। এবং বিএনপির পলিটিক্সকে আমি বলবো যে এই যে আপনার জুলাই পরবর্তী বা 5 আগস্ট পরবর্তী যে আপনার বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনার এখানে সব মানুষ, আপনি কথা বলে দেখেন, আমি গত 10-12 দিন দেশে আছি, আমি চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য। মানুষ পরিবর্তন চায় আসলে। আপনি যদি এই পরিবর্তনটাকে বুঝতে না পারেন, এই যে তরুণ ভোটাররা, এদের সাথে আপনি কথা বলে যদি দেখেন, তারা চায় একটা আপনার গুণগত পরিবর্তন, সেই যে ট্রেডিশনাল ধারার পলিটিক্স এখান থেকে বের হওয়া। তো এটা খুবই আনফর্চুনেট যে বিএনপি হচ্ছে এই যে তরুণ প্রজন্ম, আমি যদি শুধু এই প্রজন্মকে ফোকাস করি, এর বাইরেও মানুষও চায় যারা হচ্ছে ওল্ডার জেনারেশন, তারাও একটা চেঞ্জ চায়। কিন্তু আপনি কিন্তু এই পরিবর্তনের পক্ষে কিন্তু আপনি স্ট্যান্ডটা এখনো করতে পারেন না, আসলে আপনি কি চান। তাহলে রাজনৈতিক রূপান্তরটা কি ইঙ্গিতটা দিচ্ছে আমাদের? এজন্য আমি বলবো যে বিএনপির যে নেক্সট ডে আপনার যে আর এক সপ্তাহ পরেই যে ইলেকশন, এবং এই মানুষ, এই তরুণরা বিশেষ করে তাদের ভোটের মধ্যে রিফ্লেকশন দেখাবে আসলে তারা যে পরিবর্তন চায়। এবং বিএনপির এইরকম দোদুল্যমান অবস্থা, এবং এটা হচ্ছে তাদের পলিটিক্যালি তাদেরকে হচ্ছে ইন লং রান তারা সাফার করবে, কারণ তারা পরিবর্তনের পক্ষ নেই, এবং তারা কি চায় অ্যাকচুয়ালি সেটা ক্লারিফাই করতে পারে। আপনার পলিটিক্সে কি করতে হবে, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড আপনার কমিউনিকেশন থাকবে যে আমি এটা করতে চাই। এই প্রথম প্রশ্ন যেটা আপনি করছিলেন আপাকে, যে জাতীয় পার্টির যে ব্যাপারটা, তো জাতীয় পার্টি এখন কিন্তু এটাও গান কেস আসলে, যে তারা যে ন্যারেটিভ, এটা মূলত আসলে আওয়ামী লীগের ন্যারেটিভগুলো নিয়ে আসতেছে, আওয়ামী লীগ সরাসরি পারতেছে না। কিন্তু ওভারঅল আমি বলবো যে এই হাবটের যে ক্যাম্পেইনটা, এইটা হচ্ছে পলিটিক্সে আপনার বিশেষ করে আপনার ইলেকশন রেজাল্ট, এটা আপনার হলো এটা হিউজলি এটা ইম্প্যাক্ট থাকবে। নীলুফার চৌধুরী মনি, এখানে একটা প্রশ্ন ডক্টর দিদারুল উঠিয়েছেন, সেটা হলো যে জামাত এনসিপি যখন হাবুট বলে মাঠে আর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি না বলছে, এই প্রেক্ষাপটে বিএনপি নীরব থাকলে জনগণ আপনাদের অবস্থানটা কিভাবে বুঝবে যে আসলে আপনারা কি চান?
দেখেন, আপনাদের তো BNP চাওয়া থাকতে হবে, না না, এটা আপনি ভুল বললেন। বিএনপি যেমন আপনারা চান ধানের শীষে ভোট দেন, ধানের তাই না? শীষের ভোটটা, তা এটা তো আপনারা হা বা নার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন। মার্কাটা এটা কিন্তু নজরুল ইসলাম খান সাহেব ক্লিয়ার করেছেন, জি। বিএনপির মহাসচিব ক্লিয়ার করেছেন যে আমরা নায়ের পক্ষে না। না, নজরুল ইসলাম সাহেব আরেকটু এগিয়ে বলেছে আমরা হায়ার পক্ষে, হ্যাঁ, কিন্তু আবার দেখা গেল 3 দিন পরে আরেক স্থায়ী কমিটির মেম্বার বললো হ্যাঁ না, এটা জনগণের ইচ্ছা। আমরা তো ওটা নিয়ে ফিল্ডে নামবো না, আমরা ধানের শীষ নিয়ে নামবো। হ্যাঁ। আমরা আমাদের গণভোটের ব্যাপারে আপনাদের কোনো সরকার অবস্থানই যেহেতু- থাকবে না, না, আমরা তো ভোট এত দিব। বড় একটা ঘটনা। আমরা তো হাই ভোট দিব, কারণ আমরা তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। জি। সো এইখানে আমরা ওইভাবে যেভাবে তারা বলছে আমরা ওইভাবে বলবো না, মানে দলীয় অবস্থানটা, আমরা ওইভাবে বলবো তা না। দলীয় এটা- অবস্থান যদি না হয় তাহলে কিন্তু একটা ঝামেলা আপনি তৈরি হয়। আপনি তো আমার সঙ্গে সব মিলায় ঠিক না না করেন না না। না, তা না, এখন আমি একটা মানুষ, আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষ। এটার সাথে আমি অনেকেই- একমত আপনার সঙ্গে, কিন্তু একটা আপনি আমার চেয়ে ভালো জানেন, কারণ হলো আপনার রাজনীতির মাঠে থাকে, আমি আপনারা একটা বাণী না দিলে, জেনেই কথা বলছি। আপনারা একটা বাণী না দিলে আপনাদের কর্মীরা বুঝতে পারতেছেন না যে আসলে আপনারা কোন দিকে আছেন, তখন কর্মীরা বা স্থানীয় নেতারা এক একজন এক এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। যখন সমস্যাটা হয়েছিল জি। তখনই কিন্তু আপনাদের এখানে টকশোতে এসে আমরা বলেছি, হাহা করে উঠেছি জি যে এটার একটা বিহিত করা উচিত, জি জি। কিন্তু না সরকার না অন্য কোনো দলগুলো, তখন বিএনপির অবস্থান নিত যে আপনারা না করলে আমরা না এর পক্ষে থাকবো। বিএনপির একা বলছি না, কোনো দলগুলো, জি জি সবাই কিন্তু মনে মনে জামাত যে আপনি বলেন 4টা প্রশ্নের সঙ্গে একমত কিনা, বলবে না, হুম, ওই সময় কিন্তু কথা বলবে না। কিন্তু ওই যে পিঠে যে বাড়িটা পড়বে, জি। আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যদি ফেরত আসে, বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়বে না। তো তখন ওই হিসাব করলে তখন এনসিপিও চিৎকারি দেয় যে হ্যাঁ হা ভোট। এখানে কিন্তু আমার কথা হা ভোটই যদি হয়, তাহলে বেটা তুমি সিগনেচারটা করলা না কেন? তুমি তো সিগনেচারই না, ওইটা তো সিগনেচার করে আরেক কারণে, যে এটা বাস্তবায়ন কি কারণে হবে সেটা এটা কিন্তু সনদে ছিল না তখন। পরেও সময় ছিল, জি পরেও সময় জি। ছিল, আপনি পরেও এখনো সময় আছে। জি। আপনি সিগনেচার যতক্ষণ না করছেন, এখন ধরুন এনসিপি সাথে একমত না, এখন আপনি চাচ্ছেন। এখন এনসিপি জামাত কি করলো না করলো তাদের ইচ্ছে, আপনারা কি করবেন সেটা জানতে চাচ্ছি। আমাদেরটা আমরা ক্লিয়ার করেছি। আরেকটা বিষয়, এখানে উপদেষ্টা আদিলুর রহমান খান একটা কথা বলেছেন যে পরাজিত শক্তি গণভোটে হায়ের বিপক্ষে। তাহলে কি হা ভোট এখন নৈতিকভাবে সংস্কারপন্থী, আর দেখেন- না ভোট স্থিতাবস্থাপন্থী বলে আমরা আচ্ছা, আখ্যায়িত আমি করব? আপনাকে একটা কথা বলি, কিসের সংস্কার? এই সংস্কারের প্রতি আপনার ক্ষোভ আছে কিনা, জি। কষ্ট আছে কিনা জানি না, আমার যথেষ্ট আছে। এই সংস্কার তো সেই সংস্কার যে সংস্কারে বলছিল নারীদের 5%, সবাই মিলে ঐক্যমত্য হয়ে বলছিল 5% মনোনয়ন দিবে। বিএনপি 5% দিছে, জামাত 5% দিছে, না, কেউ দেয় নাই। অন্য দল 30টা দল 5% দিছে, 0%। হুম, এবং বিএনপি 5 হয় নাই, 3.5 যাও হয়েছে সেটাও অন্যভাবে। হুম। পুরুষ কোঠায় জামাত একটাও না, পুরুষ পুরুষ কোঠায়, কোঠায় হ্যাঁ। একটাও জামাত দেয় নাই। জি তাহলে আপনি বলেন যে সংস্কার, বলেন না বিচার মানি তালগাছটা আমার, জি তাহলে ওই একটা জায়গায় বেশি কিছু লাগে? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনাই যথেষ্ট। আপনি বলেন যে কে মানছে, তারপর আপনি হা ভোট না ভোট নিয়ে আমার 10টা কথা শোনান, আমার দুঃখ নাই। আপনি তো মেন যে অর্ধেকের বেশি যাদের ভোট, আপনি তো তাকে 5% দিতেই আপনি একমত না। তাহলে আপনি এত বড় সংস্কার নিয়ে আর কোনখানে যাবেন? যেইখানে যে যাদের দিয়ে আপনার জীবন পৃথিবী আপনি দেখছেন, আপনি তাদেরকে 5% দিতে রাজি না, তা আপনি অন্য কি দিবেন বলেন? রাইট। আমি একটু অ্যাড করি, জি। সরি আমি ইন্টারাপ্ট করি, যে আপনি একটা খুব সুন্দর কথা বলছেন যে উনি হা ভোট দিবেন, উনি বলছেন কিন্তু। তো আমার কথা যে এটা কিন্তু এই ডুয়ালিটিটা মানুষ পছন্দ করে না, যে ডাবল স্ট্যান্ডার্ড, যে আমি হা ভোট দিব কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমি এটাকে ক্যাম্পেইন করতে পারবো না, আমি মানুষের সাথে মানুষের মাঝে এটা পৌঁছে দিতে পারবো না। এই জায়গাগুলো কিন্তু ভোট ব্যাংকে অনেক প্রভাব আচ্ছা, পড়বে। ডক্টর দিদার এখানে একটা প্রশ্ন আছে, সেটা আপনি জানেন যে রাজনৈতিক ট্রানজিশনের সময় বড় দলগুলো অনেক সময় এই যেটা কনস্ট্রাকটিভ এমবিগুইটি, কিন্তু যেটা আমরা বলি গঠনমূলক অস্পষ্টতা বেছে নেয়। এখন বিএনপির এই নীরবতা কি সেরকম কোনো কৌশল? না, আমি তো তাই দেখতেছি, কারণ আপা হচ্ছে অনেক স্ট্রাকচারাল ইস্যু নিয়ে কথা বলতেছে। দেখেন এখন নির্বাচনে 2 সপ্তাহ বাকি, এখন যদি আপনি স্ট্রাকচারাল প্রবলেম নিয়ে কথা বলেন যে এটা এভাবে হলো না, সে দেখেন এখন কিন্তু ওই আলোচনাটা আরো 6 মাস আগের আলোচনা। এখন আপনি একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, এই মোমেন্টাম হচ্ছে আপনি কিভাবে কাজে লাগাবেন। এখন যদি আমি বলি যে এটার স্ট্রাকচারাল ত্রুটি, উনি যেটা বলছেন যে নারীদের 5% পার্টিসিপেশন, এখন এটা তো আসলে পলিটিক্যাল পার্টিগুলো প্রবলেম। এটা ধরেন যে যারা গণভোটের পক্ষে, না, উনি ওইটাই বলেছেন না, যে এখন সংস্কার অনেক প্রসঙ্গ এখন- আসছে, এখন রাজনৈতিক দলগুলো যারা হায়ার পক্ষে আছে অথবা যারা অস্পষ্ট আছে
কেউই সংস্কার মানছে না, এই কথাটা উনি বলার চেষ্টা করেছেন। 5% তো আসলে খুব বেশি নাম্বার না। বিএনপি জি, তো জি। দল যেটা হচ্ছে আপনার পলিটিক্যাল মানে রিলিজিয়াস কোনো দল না, কিন্তু জি, জি। এটা একটা সেকুলার একটা পার্টি। তো একটা সেকুলার পার্টি যদি বাংলাদেশে আপনার এই সেগুলো না মধ্যপন্থী। আমি সেকুলার বলতে এটা বলছি মধ্যপন্থী আর কি, দুইটা যে কম্বাইনেশন। তো হ্যাঁ। এই ধরনের দল যারা হচ্ছে আপনার এক্সট্রিম না, এক্সট্রিমলি আপনার হইতেছে আমি বলবো লেফট না বা এক্সট্রিমলি সেকুলার না, দুইটার মাঝামাঝি, এই দলগুলো যদি নারীদের 5% নারীদেরকে যদি অ্যাকোমোডেট করতে না পারে, এটা আনফরচুনেট। দেখেন এটা কিন্তু সবগুলো কনসিকুয়েন্স আছে। আপনি নারীদের অ্যাকোমোডেট করতে পারলেন না, যেটা হচ্ছে এটা পার্ট অফ প্রসেস, তো আপনার সংসারের প্রসেস, তাহলে আপনি অন্য সংসার কিভাবে করবেন? প্রশ্ন ছিল যে এই যে কনস্ট্রাকটিভ এমবিগুইটি, এটা বিএনপির কি এই নীরবতা এরকম একটা কৌশল হইতে এই পারে। হাবানা ভোটের? এই আমার কাছে মনে হয় এটি যে তারা 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 আমি জানি না যে আসলে এটা তাদের এক্স্যাক্টলি তারা এটা দিয়ে অ্যাচিভটা কি করবে, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে কোন কোন পক্ষের ভোট পাওয়ার জন্য বিএনপি এই ধরনের অবস্থান আমার নিয়েছে। মনে হয় না, আমার মনে হয় না এই ন্যারেটিভগুলো আপনি যদি দেখেন যে জি। সংস্কারের ক্ষেত্রে চুপ থেকে ওই ভোটারটাকে আপনার ক্যাপিটালাইজ করবেন, আমার মনে হয় এই জিনিস এটা হলো জি। ফান্ডামেন্টালি একটা ফ্লড আপনার জি, thought। জি। তো এই জায়গাটা আমি এগ্রি করি না যে বিএনপি যেটা মনে করতেছে এখানে চুপ থেকে নীরবতা থেকে বাংলাদেশের পলিটিক্স কি আসলে, জি। যেমন হচ্ছে আপা আমাকে এই শুরুতে জিজ্ঞেস করলেন যে আমি কোন পার্টির, আসলে আপনি দেখেন যে আমরা কিন্তু বাই ডিফল্ট একজনকে ফেলে দিচ্ছি, হয় একজন বিএনপি জামাত অথবা কি হয়তো আওয়ামী লীগ হতে পারে। তো এই যে বাই ডিফল্ট মানুষ কি হয়, মানুষ কিন্তু এভাবে দেখে আসলে একটা ধরেন না এখানে কিন্তু এখানে আমার একটু বক্তব্য রয়েছে, আপনারা একটু যোগ করে দিই। সেটি হলো যে নীলুফার চৌধুরী মনি যেটা বলেছেন ওনাদের অভিজ্ঞতা থেকে বলেছেন। দুর্ভাগ্যক্রমে হলো যারা টক শোতে আসেন তাদের চেহারা দেখে কিন্তু মানুষ বুঝে ফেলে যে উনি কোন পক্ষে বলবেন। মাঝখান থেকে যথার্থ কথা বলা লোকটা আসলে খুব কমে গেছে, এটাই বাস্তবতা। এই জায়গাটা আমাদের মনে হয় খুব একটা বড় একটা ভ্যাকুয়াম, জি। এই জায়গায় কাজ করা দরকার। সবাই হচ্ছে যদি পলিটিক এখন আপনি যদি কেউ ক্রিটিক না করে, যে আমি ধরেন আসলাম আমি বিএনপি বন্দনা করলাম জামাতে বন্দনা করলাম, তো তাদেরকে পথ দেখাবে কি আসলে? জি, নীলুফার চৌধুরী মনি খুব সরল করে জিজ্ঞাসা করি যে বিএনপি কি গণভোটে হ্যাঁ বলবে নাকি না বলবে, আর নাকি নায়ের ব্যাপারটা ভোটারদের উপর ছেড়ে দিবে? আরেকটা প্রশ্ন, আর এই সিদ্ধান্ত নিলে রাজনৈতিক লাভটা আসলে কার হবে? কারণ এখানে না হায়ার সঙ্গে কিন্তু আপনি কি- মার্কার ভোটারও কিন্তু আপনি রয়েছে। এই জায়গায় যেটা বললেন বিএনপির, আমি আমার নেতাকে স্মরণ করি, জি, তাহলে আমার নেতা যেটা বলছে আমি তো সেটাই করব। রাইট। যে এখানে একটা দলের মহাসচিব মানে সেকেন্ড ম্যান। হুম, নির্বাচনের এখনো 2 সপ্তাহ 3-2.5 সপ্তাহ আছে। এই 2-2.5 সপ্তাহের মধ্যে অবশ্যই চেয়ারম্যান সাহেব তার জায়গাটা খোলস করবে। এখনো সেটা খোলস করার সময় আসে না। আর এটা এমন এটা হচ্ছে দুইটা অপশন, সো এটা লাস্ট মোমেন্টে বললেও কোনো সমস্যা হবে না আমি মনে করি। আর যেটা আমি বললাম আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি যে সিনিয়ররা যেটা বলেছে সেটাই তার জুনিয়ররা বা অনুজরা শুনবেন, এটাই। এবং আরেকটা কথা যেটা বলছেন যে ধরেন আমার ক্যান্সার হয়েছে, জি, তো ক্যান্সারটা যদি আমার হাতে হয় পায়ে হয় আমি হাতটা কেটে ফেলে দিতে পারি। আমার যত কষ্টই হোক মন খারাপ হোক আমি জীবনটা বাঁচানোর জন্য, কিন্তু আমার যদি রক্তে হয়ে যায় তাহলে কিন্তু আমার আর কিছু করার সম্ভাবনা থাকে না। নাই। তো এইখানে ওরকম যে কোনো জায়গা আছে যে ক্যান্সারটা হাতে পায়ে হলে আমি কেটে ফেলে দিতে পারি, কিন্তু আমার রক্তে হোক এটা আমি চাই না। ফিউচারে রক্তে আসুক, রক্তে আসার আগে যদি আমার হাত আর পা কেটে ফেললে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি ওইটা করারটাই আমি যুক্তিসঙ্গত মনে করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, রয়েছেন ডক্টর দিদারুল ইসলাম, ফ্যাকাল্টি অফ কমিউনিকেশন, সেন্ট্রাল নিউ মেক্সিকো কলেজ, ইউএসএ। নির্বাচনী জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নেমেই মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে জামাতে ইসলামকে ঘায়েল করার চেষ্টা করছে বিএনপি। অন্যদিকে জামাতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দলটির নেতাদের অতীত দুর্নীতি, বর্তমানে নেতাকর্মীদের
দখল, চাঁদাবাজি এবং তাদের নব্য কোটানকুট নব্য ফেসিবাদ হয়ে ওঠার অভিযোগ আনা হচ্ছে। ডক্টর দিদার, মুক্তিযুদ্ধ, ধর্ম, দুর্নীতি, চাঁদাবাজি, নব্য ফেসিবাদ এই ইস্যুগুলি ঘিরে এখন বিএনপি ও জামাতের মধ্যে যে তীব্র বাকযুদ্ধ চলছে, এটা কি নীতিগত লড়াই নাকি ভোটের মাঠে প্রতিপক্ষকে কুণ্ঠাসা করার কৌশল? প্রশ্নটা হলো নীতিগত কৌশল লড়াইটা হচ্ছে নাকি এটা মানে ভোটের কৌশল? ভোটের কৌশল আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা হচ্ছে এটা টোটালি হচ্ছে নীতিগত আপনার কৌশলের চেয়ে ভোটকে করা। আপনার নীতিগত কোনো অবস্থান নেই, নীতিগত অবস্থান কিছুটা আছে কিছুটা নেই। এখন আমাকে যেহেতু সবার ফোকাসটা কিন্তু আপনার যে পোলের আউটকামটা কি হবে আসলে, যে ভোটারকে আকৃষ্ট করা যায়। অতি সম্প্রতি যে বিএনপি জামাতের যে নেতারা আছে তাদের সাথে কিন্তু আপনার নীতিগত অনেক কি থাকতে পারে, কিন্তু এখন যে ক্যাম্পেইনের ফোকাসটা আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি দেখেন বিএনপির একটা বড় প্রচারণার অংশ হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে যে জামাত ধর্মভিত্তিক রাজনীতি করতেছে, এই ধরনের রেটরিকগুলো। এই রেটরিক কিন্তু বাংলাদেশে পপুলার রেটরিক ছিল এক সময়। আপনি দেখবেন যে গত ফ্যাসিস্ট আমলে কিন্তু এইটা ছিল সবচেয়ে বড় ন্যারেটিভ আপনার মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভগুলো একটা ওভারলি মানুষ কি, এটা তো আপনার এক ধরনের কি বলে আমরা যেভাবে ফ্রেম করি, এটা ছিল একটা এক্সপ্লোশনের টুল আপনার মানুষ অপোনেন্টকে, শুধু আমি বলবো যে জামাত না, ইভেন বিএনপি সহ সব দলগুলোকে কিন্তু এই মুক্তিযুদ্ধের টুল ইউজ করে কিন্তু অপ্রেস করতো বাংলাদেশের জন্য। কিন্তু আপনি দেখবেন অগাস্ট পরবর্তী যুগলবন্দি করতে বিএনপি জামাত এক্স্যাক্টলি। তো এই জায়গাটা নতুন করে নিয়ে আসছে, আমার কাছে মনে হয় মানুষ হচ্ছে যে ওই বাইনারির দিকে ফিরতে চায় না, ওই জায়গাটাতে ফিরতে চায় না। আপনি দেখেন যে তরুণ যে ভোটার, আপনি যেটা বললাম যে আপনি বলছেন যে 4,30,00,000 যে ভোটার, তরুণ ভোটার, এরা কিন্তু সেই সময় ফিরে যেতে চায় না আসলে। এখন আপনি আপনার সেই একটা লেগাসি ধারণ করে যে সেই সময় তার এই কন্ট্রিবিউশন ছিল, আপনাদের ওই লেগাসি নিয়ে মানুষ কি করছে আসলে? একটা পার্টি তো দেশকে শেষ করে দিচ্ছে না, তারা মনে করছে যে এটা পুরোটা তারা কি এই মুক্তিযুদ্ধ পুরো একটা এন্টারপ্রাইজের মানে ভাগিদার তারা। তো ওই জায়গায় আমি বলি ওই ন্যারেটিভগুলো আপনি যে রিপিটেডলি, এবং এটা তো ওভার ইউজ হয়ে গেছে। তো এই জন্য আমি বলবো যে এটা হচ্ছে ভোটার টানার জন্য এখন সেই খুব না, মানে হাসিনা যেটা করছে আপনার, এটা দিয়ে ভোটারকে আকৃষ্ট করার কোনো মাধ্যম না। জামাত যে অভিযোগ তুলছে, আর জামাত যেটা তুলছে, এখানে আমি বলবো যে তারেক রহমানের ব্যাপারে দুই ধরনের প্রচারণা আছে। তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ওই সময় আনা হয়েছে, মানি লন্ডারিং বা ইত্যাদি ইত্যাদি, আসলে গোটাটাই ছিল ফেক। পরবর্তী সময় প্রমাণিত হয়েছে তাকে আসলে কিছু মিডিয়া আমি সেটাই বলতেছি, এই জায়গাটা ফ্রেমিংটা করেছে। এই জায়গায় কিন্তু আমরা কিন্তু তারেক রহমানের প্রতি আমরা সফট। ওয়াই? কারণ হচ্ছে আমরা দেখছি, আপনি দেখেন যে কিছু পপুলার মিডিয়া যারা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের আমি বলবো যে একটা বড় অংশ মানুষের সেন্টিমেন্ট ধারণ করে না। আমি যেটা বলবো যে পলিটিক্সে এখন ধরেন যেহেতু নির্বাচন অল্প দিন বাকি আছে, দুই দলই চাবে যে তাদের যেগুলো ট্রাম্প কার্ড আছে। তো আমার এখানে একটা অবজারভেশন আমি করে বলবো, সেটা হচ্ছে যে তারেক রহমান যে ধরনের ন্যারেটিভগুলো নিয়ে আসে, কারণ আপনি দেখেন যে বিএনপি, আপনি জামাত গত 1.5 বছরে তারা অনেক পপুলারিটি পাইছে, সেটা একটা হিসাব, কিন্তু বিএনপি তো অনেক আগ থেকে একটা পপুলার দল বাংলাদেশে। তারেক রহমানকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম যে উনি আসার পরে যে ধরনের একটা পরিবর্তন আসবেন, বা উনি বাংলাদেশকে ইনক্লুসিভিটির জায়গা থেকে প্রেজেন্ট করবেন, কিন্তু আমরা যদি ওনার রেটরিকগুলো দেখি, বিশেষ করে গত একদিনের ক্যাম্পেইনে উনি 7টা ডিস্ট্রিক্ট আপনার সফর করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি তো ইউএসএ পলিটিক্যাল কমিউনিকেশন আমি রিসার্চ করছি, এখানে বড় বড় টিমের সাথে কাজ করছি, তো আমার কাছে মনে হয়েছে উনি যেই ইয়েগুলো নিয়ে আসছেন আপনার এই ন্যারেটিভগুলো বা যে রেটরিকগুলো ইউজ করতেছেন, এগুলো খুবই পুর রেটরিক আসলে। এই রেটরিকগুলো আমাকে অ্যাটাক করবে না, তরুণদের অ্যাটাক করবে না। আমরা চাই যে বাংলাদেশটা আপনার ভীষণটা কি আসলে। তো এই জন্য বিএনপির আমি বলি যে তাদের নতুন কিছু নিয়ে আসা আসলে, তাদের যে 31 দফা আছে, যেমন আমি বলতেছিলাম, একজন আমাকে বলতেছিল যে বিএনপির 31 দফা আছে, আমি তো আই ডোন্ট নো যে 31 দফা, যে আমাকে বলো 31 দফাটা কি আসলে। তো আপনি 31 দফা কাগজে কলমে লিখলেন, 50 মানে হাজার এটা বই প্রিন্ট করলেন, কিন্তু আপনি যদি কমিউনিকেট করতে না পারেন জনসাধারণের সাথে, আপনাকে তো বলতে হবে আমি তরুণদের জন্য এটা করতে চাই, নারীদের জন্য এটা করতে চাই, শিশুদের জন্য আমার এটা, যেটা আপনি দেখবেন যে জামাত রিসেন্টলি তাদের পলিসি সামিটে বলছে তারা শিশুদের জন্য একেবারে আপনার ধরে। তো এই জন্য আমি বলবো যে বিএনপিকে ওই কাজগুলো করতে হবে। নির্বাচনের 2 সপ্তাহ আছে, যে তারা মানে টু দ্য পয়েন্ট, নীলুফার চৌধুরী মনির কাছে যাই, তারা করতে চায়, কোনো মানে ভ্যাকুয়াম রাখা যাবে না এখানে। নীলুফার চৌধুরী মনি, মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা ও ধর্মের ব্যবহারের অভিযোগ বিষয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে আগে জামাত সম্পর্কে এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, যে তখন জামাতের সঙ্গে বিএনপির পার্টনারশিপ ছিল। এখন আওয়ামী লীগ নেই, এখন বিএনপি ও জামাত পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কাজে জামাতকে ওইভাবেই আইডেন্টিফাই করা হচ্ছে। এর আগেও করা হয়েছে, তখন বিএনপি করে নাই, যেহেতু বিএনপি এর আগে ওইভাবে জামাতের প্রতিদ্বন্দ্বী ছিল না। এবার যেহেতু প্রতিদ্বন্দ্বী, তারা এই প্রশ্নগুলি তুলছে। এখানে একটা প্রশ্ন হয়েছে, সেটি হলো এটাই বাস্তবতা, যখন নির্বাচন হয় তখন যার বিরুদ্ধে যে টুলস ব্যবহার করা যায় সেটা করবে, বিএনপি সেটা করছে। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যায়, মানে মাঝখান থেকে আমরা সাধারণ মানুষ এই প্রশ্নটা তুলতেই পারি, যে তাহলে কি
রাজনৈতিক অবস্থান বদলালেই নেগেটিভও বদলে যাবে? দেখেন, বেসিক বলতে একটা শব্দ থাকে, জি, জি। বেসিকটা কখনোই আপনার বদলাবে না। হুম, আপনার সম্পর্কে অনেক কিছু আমি চেঞ্জ করতে পারবো, জি। বাট আপনার মা এবং বাবা এটা কিন্তু ইম্পসিবল চেঞ্জ করা। মানে আমার যদি আমি- বেসিক কোনো ভূমিকা থাকে এটা তো চেঞ্জ করার সুযোগ নাই, সেটাই। রাইট? এখন আপনি কি করতে পারি, আপনি যখন আমার সাথে আছেন তখন আমি হয়তো বা আপনার যদি রিপোর্টেড থাকে প্যারেন্টস, জি। আমি হয়তো প্যারেন্টসের নামটা কম নিব, হুম, আমি শর্টকাট মেথড ইউজ করব। তো এরকম জামাত কিন্তু শুধু বিএনপির সাথে ছিল তা না, জামাত আওয়ামী লীগের সাথেও ছিল। তো যখন সাথে ছিল তখন একরকম, 86 সালে এর আর সাথে সাথে জামাত, ছিল 86 সালে স্বাধীনতার পরে প্রথম ইলেকশনে। সবসময় ইলেকশনে গেছে, জি। এমন না যে ইলেকশনে যায় না। তার নামে যে সমস্যাটা আছে সেটা সমস্যা হিসেবে পৃথিবী যতদিন থাকবে হয়তো বা থাকবে, হয়তো ক্ষমতায় আসতে পারে, কিন্তু সমস্যাটা কাটাই উঠতে পারবে না, বা তারা চায়ও না, এটা কাটায় উঠতেও তারা চায় না। তো না, সেইখানে কাটে চাইলেও পারবে না, কারণ চাইলেও পারবে কারণ না, ক্ষমা এটাও চাইলেও যেমন ক্ষমা সত্যি। নাই। হ্যাঁ, এটাও যেমন সত্যি, ক্ষমা হয়তো ওই যে আমরা তখন বলছি বিএনপির সঙ্গে যখন ছিল যে সাধারণ ক্ষমা তো ঘোষণা করে দিছে, সাধারণ ক্ষমা তো চাইছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে, কিন্তু এখানে কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। এটা জামাতও জানে, সাধারণ যারা সচেতন নাগরিক তারাও জানে। এখন আমার কথা হলো যে একটা সময় পর্যন্ত এটা যতটা কঠিন থাকে, আজকে আমার বাবা চলে গেছে পৃথিবী ছেড়ে, আমার কষ্টটা আজকে যেটা হবে, আমি শেখ হাসিনার মতো পারবো না যে 20-50 বছর পরে সেম সুরে কান্না করা। 10 বছর 5 বছর পরে কিন্তু ওইটা হবে না। ঠিক এরকম যে কোনো দগদগে ঘাটা কিন্তু একটা সময় শুকায় যায় অথবা কেটে ফেলতে হয় অঙ্গ প্রত্যঙ্গটা, তো ওই জায়গাটা কিন্তু ম্লান হয়ে যায়। তা আজকের প্রেক্ষাপটে আমি বলবো যে অনেক মুক্তিযোদ্ধাও কিন্তু জামাতের সাথে গেছে, তো তারা তো না বুঝে যায় নাই, বুঝে শুনেই গেছে। অলি আহমেদের মতো মুক্তিযোদ্ধাও কিন্তু গেছে। তো এখন এই কথাগুলোর মতোই থেকে যাবে। ওই যে কথাটা আপনি বললেন যে নির্বাচনী কিছু টুলস ব্যবহার করে, টুলসটা ব্যবহার হবে, এবং আমি বলবো যে এই দেশটা আমাদের সবার, সেই দেশটাকে ধারণ করতে গিয়ে অতীতের ভুলভ্রান্তিগুলো থেকে শিক্ষা নিয়ে যেই ক্ষমতায় আসুক, যেই এটাই করুক, ওই প্রচেষ্টাটা যেন চালিয়ে। আমি আসলে আপনাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, লাস্ট লাইন আমরা সেটা বলেই ফেলেছেন, সেটা হলো আসলে দলগুলোর মধ্যে আত্মসমালোচনার জায়গাটা কি আছে, তারা কি সেটাকে গ্রহণ করে? না, তারা এটাকে শত্রুতামূলক মনে করে, মানে কোনো দলই করতে চায় না। ম্যাক্সিমাম দলই। এই জন্য এই দেশের মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি। নইলে আপনি চিন্তা করেন, আমাদের ছেলেমেয়েরা বিদেশে অর্জব করে, অর্জবে কিন্তু প্রচুর পয়সা, অস্বীকার করার কোনো কারণ নাই। এত পয়সা আনার পরও এইখানে তলাবিহীন ঝুড়ি, সেই যে হেনরি কিসিঞ্জার বলে গেছিল, এখনো সেটাই, ওই দেখভাল করার জন্য ওনাদের মতো সন্তানরা বাপ মায়ে পড়ায় বিদেশ পাঠাইছে, চলে গেছে, ওনারা গুনতে থাকে বিদেশ পাঠায় নাই, বিদেশ গেছে আর কি, কষ্ট টষ্ট আমি করে। এক্সেপশনাল কোনো ব্যাপার না, আমি একটা এক্সাম্পলের জন্য বলছি। কখন বাপ মা মারা যাবে, সে সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে, সম্পত্তিটা বিক্রি করে আবার চলে বাকিটুক যাবে। নিয়ে চলে যাবে। কিন্তু একটা যখন অর্জব করে, একটা ইসে আপনার রোড ক্লিনার বা কিছু এই টাইপের, তারা কিন্তু না খায় কিন্তু দেশে টাকাটা পাঠায়, এই টাকাটা কিন্তু বিদেশে ওই ডলার হয়ে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে। তো এরকম আমরা মনে করি যে এই দেশটাকে নিয়ে কেউ ভাবে না। এই দেশটাকে নিয়ে যদি পলিটিক্যাল লিডাররা ভাবতো, তাহলে আজকে দেশটার আরেকটা বিষয় নীলুফার চৌধুরী মনে, ভোটাররা এই যে বাকযুদ্ধ চলছে, ভোটাররা কি এই মানে বাকযুদ্ধ থেকে আদৌ কোনো নীতিগত বার্তা পাচ্ছে, নাকি কেবলই শত্রুতা আর ভয়? ভোটাররা বাকযুদ্ধ দেখে ভোটও দেয় না, না, আমার যা ধারণা। কিন্তু কি বার্তাটা পাচ্ছে কি তারা? বার্তাটা রাজনীতিবিদদের প্রতি ভোটারদের খুব বেশি ভালো ধারণা নাই। ভোটাররা যেটা রাজনীতি করে, যেমন ধরেন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে 5 কোটির মতো ইয়াং ভোটার যারা কখনোই ভোট দেয় নাই, তারা একটা ফ্যাক্টর। আর নইলে গতানুগতিক ভোটার আছে এখানে। একটা জামাতে যদি সারাদিন মাইরা কাইন্দে অস্থির হয়ে যান, আপনার ভোটটা তার ভোটটা আপনাকে দিবে না যদি আপনি জামাত না করেন। কিন্তু একটা বিএনপিরও যদি আপনি বায়াস করতে পারেন, একটা বিএনপি আপনার অথবা এই টাইপের কোনো দল মধ্যপন্থা, তারা কিন্তু তাগর ভোটটা আরেকখানে দিয়ে। এই কারণে অনেকে বলে যে বিএনপি থেকে এবারে আমরা একটা লক্ষ্য করেছি, সেটা হলো যে আওয়ামী লীগ থেকে লোকজন জামাত এবং বিএনপিতে যোগ দিয়েছে, জাতীয় পার্টি থেকেও জামাত এবং বিএনপিতে যোগ দিয়েছে, কিন্তু জামাত থেকে কেউ কোথাও যোগ দেয়নি, যেটা আপনি বলছিলেন আর কি। জামাত থেকেও যোগ দিয়েছে, অল্প বিস্তার, এত মেজর কিছু না। হ্যাঁ, কিন্তু তাদের যোগ দিলেও আমি তাদেরকে অন্যরকম ভাবে দেখি। তারা অন্য দলে কি সুন্দর বসবাস করে আইসা আবার নিজেকে জানান দিতে পারে যে আমি
আমি আমি আসলে এই তারা এটা আপনার পলিটিক্স আমার মনে গত হয় 10 জি, জি। বছর 15 বছর আপনি জামাত এমন একটা দল, তার কমিটি হয় নাই একদিন, একটা দিনও বাদ নাই, একদিনের হ্যাঁ, জন্য হ্যাঁ। গ্যাপ নাই। অথচ আপনি 15 বছরের ডাটা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিদের, জি। আপনি এখন শুনেন অমুক অ্যাডভোকেট, অমুক ব্যারিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক সময় ছিল, বা সময়টা বলেই না, সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেক্রেটারি, এই ধরনের শুনবেন। আপনি তারা এত এত নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতো। শুধু তাই না, অন্য দলে গিয়ে আবার সেখানেও পদ নিত, জি সেখানে পদ নিত, নিজের খায়বনের মোষ তাড়ানো, ওইখানেও পদ নিত, আবার জামাতের কাছ থেকে সম্পূর্ণ মূল সুবিধা কাজটা- নিত, জি। এবং জামাত তাদেরকে এক পদায়ন দিত। দুইটা পদ, তারা ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করত। জি আপা বেশ ভালো কিছু পয়েন্ট বলছেন, আমি খুবই এগ্রি করি। উনি একটা বলছেন যে এই দেশটা এ নিয়ে ভাবে না, আসলে এই দেশটাকে নিয়ে যে ভাবে না, এটা 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 সো ট্রু। এবং আপনি দেখবেন যে প্রান্তিক মানুষরা সেটাই মনে করে, বিশেষ করে পলিটিক্স যারা করে আসলে। জি জি আপনি দেখবেন যে মানে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যারা হচ্ছে মোর হচ্ছে আপনার মানে ম্যাটেরিয়ালিস্টিক গেইন যাদের আপনার এটা ম্যাক্সিমাইজ করা যাদের পারপাস, জি, তারা জি। কিন্তু আসলে সবাই চায় কি, যেমন ধরেন সাবেক ছাত্র দল বেশ কয়েকজন নমিনেশন পায় নাই, আমার খুব ক্লোজ দুজন বড় ভাই ফিরোজ ভাই, হাসান মামুন ভাই, তারা কিন্তু ইলেকশন করতেছে, তারা এমপি হবে। আপনি দেখেন যে এই বিএনপির পলিটিক্সে যারা ছাত্র দল শুরু করে যারা এইটার সাথে যারা যুক্ত, তাদের সবার একটা হলো লক্ষ্য হচ্ছে যে তারা এমপি হবে। এখন আমার যদি পলিটিক্যাল ক্যারিয়ারে আমার যদি গোলই হয় আমি হচ্ছে এমপি হব, এর মধ্য দিয়ে আমি আমার রিসোর্সকে বাড়াবো, তাহলে আপনি দেশ মানুষের চিন্তা করবেন কি হবে। তো এই জন্য আমি বলবো যে এই ধারাটা পরিবর্তন দরকার। আপা যেহেতু বিএনপির সাথে আছেন এবং আপনাদের পলিসি মেকারদের এটা উচিত যে আসলে দেশকে প্রমোট করা যায় কীভাবে। আর সেকেন্ডলি উনি যে কথাটা বলছেন যে রাজনীতিবিদদের প্রতি মানুষের ভালো ধারণা নাই, এটা সো ট্রু। কারণ হচ্ছে আপনি দেখেন যে একটা পলিটিক্যাল পার্টির প্রতি যখন মানুষের ট্রাস্টটা না থাকে, এটা কিন্তু দেশের গণতন্ত্রের জন্য ভালো না আসলে। তাহলে দেশ চালাবে কারা? তো এই জায়গাগুলো আমার মনে হয় ফোকাস করা দরকার। আর ফাইনালি আপা যেটা বলছেন যে দেখেন বিএনপি আইডিওলজিক্যালি ইজ এ ফ্লুইড পার্টি। ফ্লুইড মানে হচ্ছে আপনার কোনো কংক্রিট কোনো নাই, নোশন নাই। যেমন আপনি দেখবেন যে যারা বাম পন্থাগুলো ওদের কিন্তু অনেক ফিগার আছে আপনার। হ্যাঁ, আপনি ইভেন আওয়ামী লীগকে দেখেন যে মুজিবের, এটা তো আওয়ামী লীগের কাল্ট এজ এ পলিটিক্যাল পার্টি, কিন্তু বিএনপিটা হচ্ছে যে এত জায়গা থেকে মানুষগুলো আসছে। তো আপনার কিন্তু আমি বলবো যে এটা গুড ফর বিএনপি, ওয়ান হ্যান্ড গুড। এই জন্য যেমন ধরেন একজন ইনক্লুসিভ, যেমন একজন ধরেন যে আপা যেটা বলছে যে একজন শিবির করে আসে, সে যদি জামাত মানে বিএনপিতে যোগ দেয়, বিএনপি আমি বলবো যে এটা মানে হিউজলি তাকেই করে। না আমি বলতেছি এই ইউনিভার্সিটির ওইটা মনে নাই, উনি বলছে যে এরা সব জায়গা থেকে কিন্তু মূলত এরা জামাতের লোক। এখন এটা আমি অনেকেই চিনি। একটা জিনিস হলো দেখেন, আপনি তো ওরকম মানুষ তৈরি করতে পারতেছেন। আপনি দেখেন ইউনিভার্সিটি দেখেন, শিবির হচ্ছে একটা ছেলেকে যেভাবে হচ্ছে একটা ভিশন দেখায় তাদের মানে দেশের জন্য করতে হবে। বিএনপি হচ্ছে একটা ইন্টেলেকচুয়ালি একটা আপনার হতেছে ভয়েড একটা গান, যে ইন্টেলেকচুয়ালি এদের কিছু মানে নাই কোনো। আপনার বিএনপির পক্ষে কথা বলবে, আপনি আমাকে কিছু মানুষকে দেখান যে তারা ইন্টেলেকচুয়ালি তাকে ফাইট করবে, এবং যারা করতেছে সব অ্যাক্টিভিস্ট। আমি খুবই অবাক হই যে আমাদের সময় ছাত্র দলের কেন্দ্রীয় নেতা যারা ছিল তাদের অ্যাক্টিভিজমগুলো দেখেন, মনে হয় যেন কি একটা গ্রামের কোনো শিক্ষা দীক্ষা নাই। ওই ধরনের মানুষের যে জামাতের কে কার বোরে নিয়ে গেল, জামাতের ওইটা চুরি করলো, পুকুরের মাছ নিল। আপনি ছাত্র দলের সেন্ট্রাল নেতা, আপনি কয়দিন পরে এমপি হবেন, আপনার তো কোনো ন্যারেটিভ নাই। তো মানুষ কেন ভাই হচ্ছে এই দলটাকে আস্তে আস্তে করতেছে? কারণ হচ্ছে আপনি দিতে পারতেছেন না। এই জন্য এই ভ্যাকুমগুলো কে ফিল করবে আমাকে বলেন? এই ভ্যাকুমগুলো কে ফিল করবে, পাবে কোথায় তারা? তো এই জন্য যারা আসতেছে এখন তাদের নাই। নীলুফার চৌধুরী মনি, এই যে মুক্তিযুদ্ধ, ধর্ম, দুর্নীতি, এসব ইস্যুতে দুই পক্ষ একে অন্যকে আক্রমণ করছে, যেটা আমরা শুরুতে বলছিলাম। কিন্তু এই বাকযুদ্ধের বাইরে সাধারণ ভোটারের জীবন কি বদলাবে? সেই প্রশ্নের উত্তরটা কে দিবে? এটা একটা কঠিন প্রশ্ন। এটা যে পর্যন্ত রাজনীতিগুলো, যেমন ধরেন এইখানে দুইটা রাজনীতি এখন আছে, দুইটা, আমি বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ নাই, দুইটা রাজনীতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একটা জায়গায় বিএনপি গণতন্ত্র মানে পূর্ণাঙ্গ একটা নিজ দলেও আমি যে কথাটা বলতে পারি বিএনপি করে, আমি জামাত করলে মরে গেলে ওই কথা বলতে পারতাম না। হ্যাঁ, জামাত হচ্ছে একটা নির্দেশিত দল, পথ থাকা তো দূরের কথা, আমি বেঁচে থাকতাম কিনা সন্দেহ আছে। নির্দেশিত দল, একটা ক্যাডার বেস রাজনীতি, ওইখানে হুকুমটাই সব। এই যে বললেন না উনি, ওই জায়গাটায় যেমন ধরেন বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জামাতের কিন্তু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দল বড়, এখানে আর অন্য কোনো কিছু অপশন নাই। এটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে মন্দ। আর বিএনপির একদিক দিয়ে ভালো যে আমি সমালোচনা করতে পারছি, আমি গণতন্ত্র, আমাকে কেন একই কোয়ালিটি থাকার পরে আমাকে কেন দেওয়া হলো না, আপনাকে কেন দেওয়া হলো, এটা নিয়ে আমি বার্গেইন করতে পারতেছি, বের হয়ে আসতে পারতেছি, এবং দলের মধ্যে এই গণতন্ত্রটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি।
আমি গণতন্ত্র জি, জি, পাচ্ছি না, এটা জি, আমি জি। বলতে পারছি। এতে হয়েছে কি দুই খান থেকে দুই দলেরই অনেকগুলো নেগেটিভ আছে, যেটা জনগণ সাফার করবে। জি এই যে ধরেন বিএনপির আপনার বিদ্রোহী প্রার্থীরা দাঁড়ায় গেছে, এটার জন্য জনগণ কি করবে দিশাহীন অবস্থায়। আবার জামাত 11th আওয়ারে তার প্রার্থীকে তুলে ফেলছে। তারা যে একদম ফুরফুরে হাসি খুশি তা কিন্তু না। আমাকে দিয়ে 1 বছর কাজ করাইছে, করানোর পরে আমাকে আরেকজনের জন্য জাতাকলে পিষ্ট করা হলো। সে কিন্তু আগেই কমিটেড জি। যে যে কোনো সময় তোমাকে তুলে উঠায় নিতে পারে। ফেলতে হবে। হুম। সে কিন্তু জেনেই কিন্তু সে নামছে, তার কষ্ট হচ্ছে কিন্তু সে বলতে পারছে না। এটাও কিন্তু নেগেটিভ একটা রুলস। জনগণ ওইখানে অতিরিক্ত খবরদারি আর এইখানে অতিরিক্ত নির্লিপ্ততা, দুইটাই কিন্তু রাষ্ট্রের জন্য চমৎকার বলছে। খারাপ কিছু জি, জি। বয়ে আনে, ভালো কিছু আনে না। জি নীলুফার চৌধুরী মণি এবং ডক্টর দিদারুল ইসলাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।